18 মে 1974 সাল রাজস্থানের পোখরান মরুভূমি দুপুর ঠিক 3:45 হঠাৎ করে কেঁপে উঠল মাটি। শোনা গেল এক ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ। কিন্তু এটি কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না, এটি ছিল ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা, যার নাম দেওয়া হয়েছিল স্মাইলিং বুদ্ধা। এই একটি মুহূর্তেই বিশ্ব বুঝে গেল ভারত শুধুই একটি উন্নয়নশীল দেশ নয়, বরং একটি শক্তিশালী পারমাণবিক শক্তিধর দেশ হয়ে গেছে। কিন্তু এই সাফল্যের পিছনে লুকিয়ে আছে বহু বছরের সংগ্রাম, গোপন পরিকল্পনা এবং একদল দূরদর্শী নেতার অসাধারণ সাহসিকতার গল্প। India conducted 3 underground nuclear tests in the Pokhran range. এই গল্প শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে। 1945 সালে জাপানের হিরোশিমা নাগাসাকিতে আমেরিকার লিটল বয় ফ্যাটম্যান নামে 2 পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায় পুরো শহর, লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায় আর পুরো দেশটাই প্রায় ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই ঘটনার পর বিশ্ব বুঝতে পারে পারমাণবিক অস্ত্র শুধু যুদ্ধের অস্ত্র নয়, এটি ক্ষমতার প্রতীক। এরপরে একে একে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং চীনও পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠে। এই সময় ভারতের প্রখ্যাত বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা পারমাণবিক গবেষণার কাজ শুরু করেন। তিনি চেয়েছিলেন ভারতকে একটি শক্তিশালী পারমাণবিক শক্তি হিসাবে গড়ে তুলতে। তার সঙ্গে ছিলেন জওহরলাল নেহরু, যিনি শান্তিপূর্ণ উন্নয়নের উদ্দেশ্যে পারমাণবিক গবেষণাকে সমর্থন করেছিলেন, কিন্তু অ্যাটমিক বোমা বানানোর জন্য কখনোই অনুমতি দেননি। কিন্তু তখনও ভারত পারমাণবিক অস্ত্র তৈরির দিকে সরাসরি এগোয়নি। কিন্তু যখন 1962 সালে চায়না ভারত যুদ্ধে চীনের কাছে ভারতের পরাজয় দেশকে নাড়িয়ে দেয়, এরপর 1965 সাল এবং 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল করে তোলে। বিশেষ করে 1971 সালে যুদ্ধ যখন মার্কিন নৌবাহিনী বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসে, তখন ভারত বাধ্য হয় সোভিয়েত ইউনিয়নের সাহায্য নিতে। এই ঘটনাগুলো ভারতের নেতৃত্বকে বুঝিয়ে দেয় নিজেদের সুরক্ষার জন্য পারমাণবিক শক্তি অপরিহার্য। 1964 সালে চীনের পারমাণবিক পরীক্ষা সফল করার পর ভারতও দ্রুত সিদ্ধান্ত নয় যে কোনো উপায়ে পারমাণবিক বোমা বানাতেই হবে। এরপর ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী 1965 সালে নিউক্লিয়ার প্রোগ্রামকে অনুমতি দেন। কিন্তু এরপর জানুয়ারি 1966 সালে একের পর এক বড় ধাক্কা আসে। হোমি ভাবা বিমান দুর্ঘটনায় মারা যায় এবং একই সময়ে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘটে। একই মাসে ভারতের 2 লিডার যারা অ্যাটমিক পাওয়ারের জন্য তৎপর ছিল হঠাৎ করে শেষ হয়ে গেল। আজ পর্যন্ত এই ঘটনাটা রহস্যই থেকে গেল। ফলে ভারতের অ্যাটমিক প্রোগ্রামটি কিছুটা থমকে যায়। তবুও ভাবা অ্যাটমিক সেন্টারের বাকি বিজ্ঞানীরা হাল ছাড়েনি। সীমিত সম্পদ, প্রযুক্তির অভাব এবং আন্তর্জাতিক বাধার মধ্যেও তারা এগিয়ে যেতে থাকে। অবশেষে 1974 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সম্পূর্ণ গোপনে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা সম্পন্ন হয়। এই পরীক্ষাটি মাটির নিচে করা হয়েছিল যাতে রেডিয়েশন ছড়িয়ে না পড়ে। প্রায় 12 কিলোটন ক্ষমতার এই বিস্ফোরণ বিশ্বকে চমকে দেয়। কিন্তু এরপরে শুরু হয় আন্তর্জাতিক চাপ। আমেরিকা এবং কানাডা ভারতের উপর প্রযুক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করে এবং নিউক্লিয়ার সাপ্লাইর গ্রুপ এনএসজি গঠন করা হয়। ভারত এনপিটি নন পলিফারেশন ট্রিটিতে সই করতে অস্বীকার করে, কারণ এটি উন্নয়নশীল দেশগুলোর প্রতি বৈষম্যমূলক বলে মনে করা হয়েছিল। পরবর্তী কয়েক বছরে ভারতকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এরপর 1995 সালে ভারতের প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও আবার পরীক্ষার চেষ্টা করেন, কিন্তু আমেরিকার চাপের কারণে তা স্থগিত করতে হয়। অবশেষে 1998 সালে ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দৃঢ় সিদ্ধান্ত নেন। তার সঙ্গে ছিলেন এপিজে আব্দুল কালাম এবং অন্যান্য শীর্ষ বিজ্ঞানীরা। এইবার পুরো অপারেশনটি ছিল অবিশ্বাস্য রকম গোপনীয়। বিজ্ঞানীরা ছদ্মনাম ব্যবহার করতেন, সেনাবাহিনীর পোশাক করতেন এবং রাতে কাজ করতেন যাতে স্যাটেলাইটের নজরদারি এড়ানো যায়। 11 মে 1998 সাল পোখরান আবার কেঁপে ওঠে। একসাথে 3টি পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করা হয়। এরপর 13 মে আরও 2টি পরীক্ষা করা হয়। এই পুরো মিশনের নাম দেওয়া হয় অপারেশন শক্তি। এই পরীক্ষার পর বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। আমেরিকা সহ অনেক দেশ ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দেয় এই অস্ত্র শুধুমাত্র আত্মরক্ষার জন্য। এপিজে আব্দুল কালাম বলেছিলেন ভারত কখনোই আগ্রাসনের পথ বেছে নেয়নি। অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন ভারত কখনোই অন্য কোনো দেশের উপর আজ পর্যন্ত আক্রমণ করেনি, কিন্তু ইতিহাসে অনেক দেশ ভারতের উপর আক্রমণ করে আর অনেক সম্পদ লুটে নিয়েছে।
এই অস্ত্র আমাদের নিরাপত্তার জন্য। ভারতের পারমাণবিক শক্তি হয়ে ওঠার এই যাত্রা শুধুই প্রযুক্তিগত উন্নতির গল্প নয়, এটি সাহস, আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতার গল্প। জে.আর.ডি. টাটা, হোমি জাহাঙ্গীর ভাবা, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী এবং এপিজে আব্দুল কালামের মতো অসাধারণ ব্যক্তিত্বের অবদানেই আজ ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী পারমাণবিক দেশ। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে দেশ নিজের উপর বিশ্বাস রাখে সে যে কোনো বাধা অতিক্রম করতে পারে।